পুলিশের নাকের ডগায় পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন জালিয়াতি করে গেলেন প্রাক্তন তৃণমূল নেতা। টেরটিও পেল না পুলিশ। গতকাল নয়ডায় বিভাস অধিকারীর নকল থানার পর্দাফাঁসের পর এবার কলকাতায় এই গুণধর বিভাসের নতুন কীর্তি এলো সামনে। প্রশ্ন উঠছে, পুলিশ কি জেগে ঘুমোচ্ছিল নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? এই পুলিশই আবার সাইকেল মিছিল করার জন্য অভয়া মঞ্চের 2 চিকিৎসককে থানায় তলব করলো। নোটিশ পেয়ে থানায় হাজিরা দিলেন তারা। ভয় দেখিয়ে আন্দোলন দমানোর চেষ্টার অভিসন্ধি দেখছেন আন্দোলনকারীরা। আগামী 1 ঘন্টায় তা নিয়ে আলোচনা হবে, কিন্তু এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে। মেয়েকে নিয়ে রাজনীতি করছেন, দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখান। অভয়ার মাকে আক্রমণ রাজ্যের মন্ত্রী জাভেদ খান সরাসরি অভয়ার মাকে এই বলে নিশানা করছেন। 2 থানার নাকের ডগায় কলকাতাতেও নকল থানা, কীর্তিমান বিভাসে অন্ধকারে পুলিশ। কিছুই কি জানতো না পুলিশ? নীলবাতির গাড়িতে বিভাসের যাতায়াত, ছিল পুলিশের আনাগোনাও। স্থানীয়দের দাবিতে চাঞ্চল্য। স্থানীয়দের বক্তব্য যে রাজ্য পুলিশেরও এখানে যাওয়া আসা, তারা সাক্ষী থেকেছেন। অভয়াকাণ্ডের বিচার চেয়ে সাইকেল মিছিল, 2 চিকিৎসককে নোটিশ পুলিশের, থানায় হাজিরা। 2 জন চিকিৎসক তারা থানায় হাজিরা দিয়েছেন। জিজ্ঞাসাবাদ পর্ব সম্পূর্ণ হয়েছে বলে জানা যাচ্ছে। নবান্ন অভিযানে ধুন্ধুমার, বিজেপির নেতাদের বিরুদ্ধে 7টি এফআইআর পুলিশের, 7টি এফআইআর কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশের তরফে করা হয়েছে। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে চিকিৎসক পূর্ণব্রত গুণ এবং চিকিৎসক তমনাশ চৌধুরী, এই 2 চিকিৎসককে ঠাকুরপুকুর থানার তরফে নোটিশ পাঠানো হয়। 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং সেই নোটিশ অনুসরণ করে, নোটিশ মেনে তারা হাজিরা দিয়েছেন। জিজ্ঞাসাবাদ পর্বে কি হলো আমরা জানবো। সরাসরি কথা বলবো সন্দীপ সরকারের সঙ্গে। তবে তার আগে আপনাদের জানাই, 8 তারিখে মূলত যেটা তাদের বিরুদ্ধে অভিযোগ, 8 তারিখে 8ই অগাস্ট বিনা অনুমতিতে সাইকেল মিছিল তারা করেছিলেন। একাধিক ধারায় তারপরে মামলা রুজু করেছে পুলিশ, যে মর্মে 2 জনকে তলব করা হয়েছিল। সরাসরি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। এই যে জিজ্ঞাসাবাদ পর্ব হলো, মূলত কি অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল, জিজ্ঞাসাবাদ পর্বে কি কি প্রশ্নের সম্মুখীন তাদের হতে হলো? দেখো, ভারতীয় ন্যায় সংহিতার 285, 223 এবং 3-এর 5 ধারা এবং জাতীয় সড়ক আইনের 8-এর বি ধারা, এই 4টে ধারায় মূলত মামলা হয়েছিল। আইন অমান্য, সরকারি নির্দেশ না মানা এবং সম্মিলিত অপরাধ, এই ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা রুজু হয়েছিল। তাদেরকে নোটিশ পাঠানোর পর 48 ঘন্টার মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। সেই হাজিরা শেষ করে বেরিয়েছেন 2 চিকিৎসক, তমনাশ চৌধুরী এবং চিকিৎসক পূর্ণব্রত গুণ। ডক্টর চৌধুরী থানায় গেলেন, মোটামুটি 8 ঘন্টার মতো ছিলেন দেখলাম। পুলিশের তরফ থেকে কি জানতে চাওয়া হলো, আপনারাই বা কি জবাব দিলেন? পুলিশ জানতে চাইলেন আমরা সাইকেল মিছিলটা কেন করেছিলাম। তো আমরা বললাম আমরা অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা সাইকেল মিছিল করেছি। 8ই অগাস্ট ছিল সেই দিন, যার সেই রাত্রে আমাদের অভয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তাই আমরা ওই দিন প্রতিবাদ করার জন্য সাইকেল মিছিলের একটা আমরা পরিকল্পনা নিয়েছিলাম এবং সেটা করেছিলাম। তো উনি আমাদের জিজ্ঞাসা করলেন আমরা কি জানতাম যে ডায়মন্ড হারবার রোডে সকাল 8টার পরে মিছিল করা যায় না। আমরা বললাম না, এটা আমরা জানতাম না। জানলে কি করতাম সেটা হয়তো আমরা ঠিক করতাম, কিন্তু আমি এটা না জেনেই মিছিল করেছি। আমরা এখন মনে করি জানলেও হয়তো আমরা মিছিল করতাম, কারণ প্রতিবাদ করার অধিকার এরকম অন্য কোনো নোটিশ বা এর দিয়ে আটকানো যায় না। তাই আমাদের এই কথা শোনার পরে ওনারা, যেহেতু আমরা বুঝলেন, হয়তো কী বুঝেছেন, আমাদেরকে বললেন যে আমরা যে এসেছি সেটা ওনারা রেকর্ড করলেন। এর বেশি খুব কিছু কথা ছিল না, শুধু কেন করেছি, জেনে করেছি, এই 2-1টি প্রশ্ন করে ওনারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছেন। এটা আমাদের মনে হয়েছে যে আমরা যে প্রতিবাদ করেছি সেখানে কোথাও একটা মানবিকভাবে তার একটা কেউ হয়তো আমাদের সাথে আছে। জুনিয়র চিকিৎসকরা 6 জন 16টা নোটিশ পেয়েছে, 2 সিনিয়র চিকিৎসক নোটিশ পেয়েছে। এই সবটাই ছিল 2024 সালে আইন অমান্য অনশন কর্মসূচি চলাকালীন বিভিন্ন ধারায় মামলা হয়েছে, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। তারপর আপনাদের 2 জনের এই নোটিশ, কোনো যোগসূত্র রয়েছে? যোগসূত্র তো অবশ্যই আছে। অভয়া আন্দোলনে যুক্ত যে প্রতিবাদীরা, তাদেরকে ভয় দেখানো, যে হুমকি সংস্কৃতির কথা আমরা 1 বছর ধরে বলে আছি, তারই অংশ এগুলো। তো যেভাবে ভয় দেখিয়ে আমাদেরকে দমানো যায়নি, আমরা আজকে এসে থানায় পুলিশ অফিসারদেরকে ফেস করে গেলাম। 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ যে সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তারদেরকে ডাকা হয়েছে, তারাও হেয়ার স্ট্রিট থানায় এবং বউবাজার থানায় যাবেন। আজ যেমন আমরা থানার ভেতরে
চারজনই গেছি, কিন্তু বাইরে যে প্রতিবাদী মানুষের জমায়েত আপনারা দেখতে পাচ্ছেন, সেদিনও যে ডাক্তাররা থানায় যাবেন তাদের সঙ্গে প্রতিবাদী মানুষ বহু সংখ্যায় থাকবেন। একেবারে এই বার্তাটা স্পষ্ট যে ল অ্যাবাইডিং সিটিজেন, একেবারে আইন মেনে তারা কাজটা করবেন। দেখুন, আপাত দৃষ্টিতে এইটা বক্তব্য হচ্ছে যে একটা সাইকেল মিছিল, তার মধ্যে পুলিশ মনে করেছেন যে আইন ভঙ্গ করা হয়েছে, সে কারণে পুলিশ ডেকে পাঠিয়েছে, এর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু চিকিৎসকদের মূল বক্তব্য হচ্ছে আসলে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এই রকম দুজন সিনিয়র চিকিৎসককে যদি থানায় তলব করা যেতে পারে, একটা বার্তা, একটা ভয়ের বাতাবরণ পুলিশ তৈরি করার চেষ্টা করছে। এবং মূল উদ্দেশ্য একটাই, অভিসন্ধি একটাই, এই অভয়ার ন্যায় বিচারের জন্য যে আন্দোলন লাগাতার 1 বছর ধরে চলছে, সেইটাকে থামানো, সেইটাকে বন্ধ করে দেওয়া। রাহুল চক্রবর্তী, ডাক্তার বলে তাদের ডাকা যাবে না এই নিয়ম কোথায় আছে জানি না। শুধু ডাক্তাররা সমাজের অঙ্গ, সমাজের জায়গায় দাঁড়িয়ে, সামাজিক জায়গায় দাঁড়িয়ে যদি কোথাও মনে করে প্রশাসন যে এখানে দাঁড়িয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত, করতেই পারে। আজকে আমাদের নেতা, আমাদের বহু কর্মীকে বহুবার সিবিআই, ইডি পরপর সমন দিয়ে গেছে। সবকটাকে প্রমাণ হয়েছে, একটাও শুভ্র প্রমাণ করা গেছে আজ অব্দি তুমি নারদা থেকে, সারদা থেকে বলো, তৃণমূল কংগ্রেসের নেতাদের পরপর কখনো জেলে ঢোকানো হয়েছে, কখনো সমন করা হয়েছে, কখনো ডাকা হবে না, কোনো তার সপক্ষে প্রমাণ নেই, এটা জানার পরেও নোটিশ পাঠানো হচ্ছে। সপক্ষে প্রমাণের নেই, প্রশাসনের জায়গায় ধরে আমরা যদি যেতে পারি, সেখানে আমাদের নেতা হাজিরা দিতে পারে, সেখানে কোঅপারেট করতে পারে, সেখানে কোঅপারেট করতে ডাক্তার অসুবিধা কোথায়? গায়ে লাগছে কোথায়? আজকে যদি ডাক্তার সমাজের উপরে ডাক্তারের সমাজের উপরে আজকে দাঁড়িয়ে যখন প্রতিদিন এইখানে কলকাতায় দাঁড়িয়ে নবান্ন অভিযান হচ্ছে, কলকাতায় দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে নাটক আমরা দেখলাম লাগাতার দিনের পর দিন, আজকে দাঁড়িয়ে আমি এখানে বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। আমি বলছি হ্যাঁ ঠিকই যে ডাক্তার বলে তো তারা একেবারে আইনের ঊর্ধ্বে নয়, আমি আপনার সঙ্গে একমত। কিন্তু এই ব্যাখ্যাটা কিভাবে দেবেন আমি জানি না রাহুল চক্রবর্তী, যে অনশন আন্দোলন যেটা অবিচারের দাবিতে, এই অভয়ার হত্যার জন্য বিচারের দাবিতে করা হয়েছিল, সেটা 2024-এর অক্টোবর মাসে করা হয়েছিল। 10 মাস পর তলব করা হয়েছে, 16টা নোটিশ জুনিয়র ডাক্তারদের পাঠানো হয়েছে। আমি বলছি হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠার পেছনে কোন রহস্য থাকতে পারে? না, ওটা অদ্ভুত লাগে। সেটা হচ্ছে চুরির অভিযোগে কাউকে ডাকা হলো তদন্তের প্রয়োজনে। একজন বোলপুরের নেতা, তিনি আবার মন্ত্রী, বোলপুরকে চাঁদু বলে ডাকে, তো চাঁদুবাবু এলেন না। তারপর তিনি গিয়ে যখন জমা হয়ে গেল তার বিরুদ্ধে চার্জশিট, গিয়ে হাজির হলেন, ওই ইডি বলে দিয়েছে আপনার বিরুদ্ধে চার্জশিট জমা হয়ে গেছে, এবার আপনি যান ওখানে লড়ে নিন। ফলে এই হচ্ছে এদের গুরুত্ব। এরা তার সঙ্গে একজন ডাক্তারকে ডাকাকে এক করে ফেলে। এটা খুব নতুন কথা কি? আমি কথা বলি, একাধিক ইউটিউবারকে কিভাবে হেনস্থা করা হয়েছে আমি একদম নাম করে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে সুন্দরবনের গোসাবা থানায়। তাকে এর আগে অ্যারেস্ট করে নিয়ে চলে মারতে নিয়ে গিয়েছিল পুরুলিয়াতে। তারপরেও কেউ ভয় পায়নি, সন্ময় ব্যানার্জি ভয় পায়নি, কোনো ইউটিউবার ভয় পায়নি, কেউ ভয় পায়নি। আগের দিন এত মেরেছে অভয়ার মাকে, তারপরেও তারা কেউ ভয় পায়নি, তারা কিন্তু লড়ে যাচ্ছে। কারণ একটাই, যারা অত্যাচারীর বিরুদ্ধে বলবেই মানুষ। এবং আমি বলছি পুলিশের এই সক্রিয়তা নাকি অতি সক্রিয়তা, প্রশ্নটা এই কারণে উঠছে যে যেখানে অনুব্রত মণ্ডল পুলিশের কর্তাকে একেবারে আইসিকে রীতিমতন হুমকি দেন তার স্ত্রী এবং মায়ের নাম তুলে, সেখানে পুলিশ একেবারে পেনাল অ্যাকশন নেওয়ার পথে হাঁটার প্রয়োজনীয়তা অনুভব করে না, সাইকেল চালানোটা গর্হিত অপরাধ বলে মনে হয়। এই প্রশ্নটা কিন্তু চিকিৎসক, সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের তরফে তোলা হচ্ছে। দেবাশিস হালদার কি বলছেন একবার? সব কিছুই আজকে গত 5-6 দিন ধরে যা হচ্ছে সবই প্রতিবাদকে আটকানো এবং কি বলবো, কণ্ঠ রোধ করার একটা চেষ্টা। সেটা অভয়ের মায়ের মাথায় আঘাতটাও হতে পারে, সেটা জুনিয়র ডাক্তারদের বাড়িতে পুলিশ পাঠানো হতে পারে, আর আজকে আমাদের যারা সিনিয়র স্যার রয়েছেন তাদের বাড়িতে পুলিশ পাঠানো হতে পারে। তো এটা প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। যে জায়গায় আমরা জানতে পারছি যে একটা সাইকেল মিছিল হয়েছিল, যে সাইকেল মিছিলের প্রোটেকশন পুলিশ নিজে দিয়েছিল, আজকে পুলিশ এইটার জন্য ডেকে পাঠাচ্ছে। আমি বলছি চাপটা, আমি এইখানে কলতানের কাছে আসতে চাই, বলছি চাপটা কোন স্তরে রয়েছে বলে অভিযোগ? এইটা পুলিশ, যেটা পুলিশের অতি সক্রিয়তাও কি কোনো একটা চাপের মধ্যে এটা হচ্ছে? ঠিক যেমনভাবে অভয়ার বাবা, তিনি অভিযোগ করছেন যে অভয়ার মাকে ভর্তি নেওয়া হয়নি, চিকিৎসক তিনি নাকি স্বীকার করেছেন যে তার উপর সরকারি স্তরে চাপ রয়েছে। এই চাপটা কি কারণে? যদি ন্যায় বিচার দেওয়ার ক্ষেত্রে সরকার বা পুলিশের একটা সদর্থক ভূমিকা থাকে, আলটিমেটলি তো এই সরকারের ভাবমূর্তি কিছুটা হলেও উজ্জ্বল হবে। সরকারের ভাবমূর্তি যদি উজ্জ্বল হওয়ার চিন্তাই থাকতো,
তাহলে হাসপাতাল ভাঙচুরের মতো ঘটনা ঘটতো নাকি? এ তো সভ্য সমাজে আমরা কোথাও দেখিনি। যদি সরকারের ভাবমূর্তি ঠিকমতো রাখার দায় থাকতো তাহলে এই ডাক্তারদেরকে ঘটনার 10 মাস পর চিঠি চাপাটি দেওয়া হতো না। এবং যদি সরকারের শাসক দলের পক্ষ থেকে টিভিতে মানে দেখতে পাওয়া তোয়ালে মুড়ে টাকা নেওয়ার যে দৃশ্য, তার সাথে সাইকেল চালানো প্রতিবাদ হিসেবে দুটোকে যদি এক করে ফেলা হয়, তাহলে এটা বুঝতে অসুবিধা হয় না যে পুলিশ কোথায় বাড়তি সক্রিয় হবে আর কোথায় নিষ্ক্রিয় হয়ে থাকবে। এটা আসলে প্রশাসনের ওপর মহল থেকেই ঠিক করে দেওয়া হয়েছে, যে কারণেই এখন আবার এইগুলো হচ্ছে। কারণ এই যে আবার 1 বছরের পুরনো স্মৃতি লোকের যখন ফিরে ফিরে আসছে, আবার যখন রাত দখলের ডাক দেওয়া হচ্ছে, তখন যাতে ওখানে জমায়েতটা কম হয় এবং তাহলে তৃণমূল নেতারা বলতে পারেন যে দেখো লোক আর তোমাদের সাথে নেই, তাহলে কিন্তু তোমরা এটা করো না। এই ভয়ের রাজনীতি, এই ডারকা বিজনেস যেটা আমরা টিভিতে মিডিয়াতে দেখতাম, এখন সেটা বাস্তবের মাটিতে এসছে, যে কারণে এই ধরনের ঘটনাগুলো বারংবার। তার মানে মারাত্মক কথা বলছে কলতান যে হাসপাতাল, এই থ্রেট কালচারটা হাসপাতালে শুধু নয়, এই থ্রেট কালচারটা পুলিশকে ব্যবহার করে পর্যন্ত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বড় কথা হচ্ছে কলতানের দুঃখ হচ্ছে কেন? কলতানের হাত তো ছেড়ে দিয়েছে, এখন কলতানদের হাত ছেড়ে দিয়ে এখন ধরে নিয়েছে বিমলদাদের হাত। এখন বিমলদাদের পাতা ফাঁদে পা দিয়েছে অভয়ার বাবা মা। আমি ওনাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি কখনই মনে করি ওনাদের যে অবস্থা, যেখানে মানসিক আজকে রাজনীতি করা হচ্ছে, স্পষ্ট হচ্ছে প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক। এইটা হচ্ছে যে কোনো কেউ বিচারের দাবিতে প্রতিবাদটা করবেন, এইটা গণতন্ত্রের সেফটি ভালভ, বিরোধিতা এবং প্রতিবাদ। তার মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফে অত্যন্ত সচেতনভাবে কি করা হচ্ছে। তার কারণ যিনি রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, তিনি প্রশ্ন তুলছেন যে অভয়ার মা তার মেয়েকে নিয়ে রাজনীতি করছেন। ভাবুন, রাজ্যের মন্ত্রী তিনি এই প্রশ্ন তুলছেন যে মেয়েকে নিয়ে রাজনীতি করছেন কি অভয়ার মা? দিল্লিতে গিয়ে কেন আন্দোলন করছেন না? কি বলেছেন জাভেদ আহমেদ খান, রাজ্যের মন্ত্রী, দেখুন। যখন ন্যায় বিচার চলছে তার মধ্যে উনি কেন গেলেন ওই ঝামেলার মধ্যে? এটা একটা বড় প্রশ্ন। তিনি কি এই অভয়া গেলে রাজনীতি করছেন ওনার মা? আর তার সঙ্গে যারা আছে তারা দেশের ভালো করছে না, তাদের নিয়ে রাজনীতি করছেন? এটা ঠিক না। আজকে বিজেপির ডাকে উনি যে প্রসেশনের মধ্যে গেছিলেন, তো তার যাওয়ার কি দরকার ছিল? উনি তো প্রেসিডেন্টের কাছে পর্যন্ত গেছিলেন, সব জায়গায় গেছেন। তো আর এরপরে কি নির্বিচারে কি নামছে আর পাবেন উনি? কোনো রকমের উনি যে এটা চাচ্ছেন কি তাড়াতাড়ি হোক, তো আস্থা তো একটা জায়গায় রাখতে হবে, বিচারের উপরে তো আস্থা রাখতে হবে, জুডিশিয়ারির উপরে আস্থা রাখতে হবে, সেইখানে আস্থা রাখবেন। আগে বলেছিলেন কি রাজ্য সরকারের তদন্ত চাই না, সিবিআই হয়েছে, এখন সিবিআই গেছে, উনি প্রশ্ন করুন না, সিবিআই এর বিরুদ্ধে করুন, দিল্লিতে যে প্রদর্শন করুন, ওইখানে করুন, ওইখানে বলুন। এইখানে করে লাভটা কি? নিশ্চয়ই কোনো রাজনীতির ব্যাপার আছে। আমি এইখানে দর্শকদের মনে করিয়ে দেব, গতকাল তৃণমূলেরই বিধায়ক থেকে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে চিরঞ্জিত চক্রবর্তী, তারা বলছেন যে সঞ্জয় রায় কি একা অপরাধী, আরও অনেকে তারা রয়েছেন, তারা কেন অধরা? সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে, অর্থাৎ এই পরিবারের, অভয়ের পরিবারের পাশে তারা দাঁড়াচ্ছেন। অথচ কিছুক্ষণ আগে বিরতির আগে দেখালাম যে রাজ্যের মন্ত্রী, যিনি নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি বলছেন অভয়ার মায়ের এই 9 তারিখ এই মিছিলে হাঁটার মধ্যে দিয়ে তিনি রাজনীতি খুঁজে পাচ্ছেন। কোথায় কে বিচারের দাবিতে কোথায় কে যাবেন ঠিক সেটা কি তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে, তৃণমূলের মন্ত্রী ঠিক করে দেবে? আশুতোষ, খুব দুর্ভাগ্যজনক এবং কুরুচিকর মন্তব্য বলে গণ্য করা উচিত এটাকে। তার কারণ হচ্ছে যে মা বাবা তার সন্তানকে হারিয়েছেন, তার যন্ত্রণাটা ওনার বোঝার মতন ক্ষমতা নেই বলে আমরা মনে করি। এবং তার তৎস এটাও মনে করিয়ে দিতে চাই যে কোনো মানুষ প্রতিবাদ করতে পারে, কোনো রাজনৈতিক রং লাগানোর প্রয়োজন নেই। তার কারণ যদি আমরা গতকালের মিছিলটাই যদি আমরা দেখি, আমরা কিন্তু বিজেপির কোনো প্রথম সারির নেতাকে দেখিনি, একমাত্র শুভেন্দুদা এন্ড টিমকে দেখেছি। এটা আমরা চোখে দেখেছি এবং অভয়ের মাকে ধাক্কা খেতেও দেখেছি, কোন একজন ধাক্কা মারছিল ফেটটি পড়ে। তাছাড়া পুলিশের যে লাঠিচার্জ খুব খুব খারাপ এবং যে আচরণ করেছে পুলিশ, যেভাবে মেরেছে, যে কেউ আন্দোলন করার ক্ষমতা রয়েছে, তৃণমূলের কাজ নয় সে আন্দোলন আটকানো। আজকের দিনে তুমি ভাবো শুভ্র, এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দেখলাম আমাদের বোনকে ধর্ষণ করে খুন করা হলো, বিচারাধীন 365 দিন এই চলছে। এটা কি বলো তো? এই যন্ত্রণাটা গতকাল শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি হাসপাতালে যান, ওনার বাবা কাঁদছেন। কি রাজনীতি করার জন্য সবাই যাচ্ছে নাকি আপনাদের মনে হয়? তৃণমূল যাচ্ছে না কেন বলুন তো? তৃণমূল কেন যাচ্ছে না আমি প্রশ্ন করছি। মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না?
মুখ্যমন্ত্রীরও তো দায়। দ্রুত রাহুল চক্রবর্তী। প্রথম কথা আশুর সাথে আমি আশা করি আমাকে ডিস্টার্ব করবে না। আশুর সাথে আমার একদম ভুলভাল বলে একটা ব্যাপার disturb একমত করবো। নিশ্চয়ই, যে মানবিকতার কারণে যে অবস্থায় তার বাবা মা যাচ্ছেন এই বোঝার মতো ভাষা সত্যি আমাদের নেই, একদম নেই, দুর্ভাগ্যজনক, এটা কন্ডেম করার জায়গাও নেই। কিন্তু আজকে দাঁড়িয়ে তুমি বোঝো, আজকে যদি বিচার চাওয়ার পেছনে রাজনীতি খুঁজছে। আমি বুঝি 5 দিনের মধ্যে যদি অ্যারেস্ট করে থাকে কাউকে, আজ অব্দি যাকে অপরাধী বলে প্রমাণ করেছে সিবিআই, তা কিন্তু কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে। আজকে রাজ্য সরকার কিন্তু প্রথম দিকে যা বলে গেছে তার থেকে কোথাও দ্বিমত নয় সিবিআই। আমি জ্ঞান দিতে হবে না। এটা কি হচ্ছে? আমি শেষ করি। আমি বলছি রাজ্যের মন্ত্রী এই যে বলেছেন যে ওর অভয়ার মা রাজনীতি করছেন ইত্যাদি, 10-12 বছর আগে রিজওয়ানুর রহমানের মা যখন ইনসাফ চেয়েছিলেন তখন কি উনি বলেছিলেন যে ওইটা রাজনীতি হচ্ছে? আমি শুধু এখানে মনে করিয়ে দেব যে বিচারপতি পার্দিওয়ালা তিনি বলে, কলকাতা পুলিশের দারুণ তদন্ত, বিচারপতি পার্দিওয়ালা তিনি বলেছিলেন যে 30 বছরে এরকম তদন্ত আমার কর্মজীবনে আমি দেখিনি। এই পর্বের শুরুতে একটা ছবি আপনাদের সামনে রেখেছি, এটা হচ্ছে গ্রো সাইনবোর্ড, যেখানে খেয়াল করুন লেখা আছে ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস, NBSISJ অ্যান্ড SJ। এইভাবে প্রতারণার ফাঁদ পেতেছিলেন, জালিয়াতির কারবার চালাচ্ছিলেন, মাসের পর মাস ধরে জালিয়াতির এই কারবার চালাচ্ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। অর্থাৎ নয়ডা শুধু নয়, কলকাতাতেও এই প্রতারণার জাল বিছিয়েছিলেন তিনি। বিভাসের এই নকল থানার হদিশ পাওয়া গিয়েছে বেলেঘাটায়। কার্যত পুলিশের নাকের ডগায় এই ভুয়ো থানা খুলে প্রতারণার জাল ছড়াচ্ছিলেন। কেন বলছি যে পুলিশের নাকের ডগায়? তার কারণ এইখান থেকে যে বাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 3 তলায় বাড়ি, ভাড়া নিয়েছিলেন মাসিক 40,000 টাকা রেন্টে। এখান থেকে 700 মিটার দূরে হচ্ছে ফুলবাগান থানা এবং 1 কিলোমিটার দূরে হচ্ছে বেলেঘাটা থানা। অর্থাৎ 1 কিলোমিটারের ব্যবধানে পরপর দুটো থানা। কেউ কিছুই টের পেত না। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী নীলবাতি লাগানো গাড়ি নিয়ে এলাকায় যাতায়াত ছিল বিভাসের, সঙ্গে বেঙ্গল পুলিশের গাড়িও আসতো। ভাবুন, পুলিশের গাড়িও আসতো। 1 কিলোমিটারের ব্যবধানে পরপর দুটো থানা রয়েছে, পুলিশ কিছুই জানতে পারলো না। অথচ বেঙ্গল পুলিশের গাড়িও নাকি এই বাড়িতে যাতায়াত করতো স্থানীয়দের দাবি অনুযায়ী। তার মানে এর পেছনে কি তাহলে অন্য কোনো সমীকরণ কাজ করছিল? কেন মাসের পর মাস ধরে কোনো হদিশ এই বিভাস অধিকারীর, এই কীর্তিমান, এই গুণধরের পেল না পুলিশ? আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ একেবারে সেই বাড়ির সামনে গিয়েছিলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলেন। কেউ ঘুণাক্ষরে টের পর্যন্ত পাননি যে এর পেছনে আসলে জালিয়াতির একটা মস্ত কারবার চলছে দিনের পর দিন। দেখুন, গতকালকে বিভাস অধিকারীকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ এবং সেক্ষেত্রে একেবারে দিল্লিতে এই নকল থানার কারবার চলছিল বলে সেটা কিন্তু সামনে আসে। যেমনটা দিল্লিতে চলছিল ঠিক দিল্লি থেকে এখানে কলকাতা আমরা রয়েছি এবং সেই কলকাতার বেলেঘাটা, এবং আমার সহকর্মী সন্দীপ সাধু কাজে ছবি তুলে ধরছে সেই বেলেঘাটা CIT রোডে। সেখানে কিন্তু 2টি রুম ভাড়া নেওয়া হয়েছিল বলে জানতে পারছি আমরা। থানা এলাকাতে রাস্তার মধ্যে এইরকমভাবে একেবারে বোর্ড টাঙিয়ে, বড় বড় 2টি বোর্ড টাঙিয়ে, যেখানে পুলিশের যে লোগো সেইটা লাগিয়ে এই কারবার চলছিল কিভাবে, এটা শুরু হচ্ছিল কিভাবে, এবং জুলাই মাসের 1 তারিখে এখানে কিন্তু ভাড়া নেওয়া হয় বলে জানতে পারছি। ইতিমধ্যে দিল্লিতে গ্রেপ্তার হয়েছে বিভাস অধিকারী। বিভাস অধিকারীর সম্পর্কে কিন্তু এর আগেও তথ্য এসেছিল, প্রাক্তন তৃণমূল নেতা, এবং তার পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় তার বীরভূম কলকাতার বাড়িতেও তার রেড হয়, এবং তার পরবর্তীকালে বিভাস অধিকারী এরকম কিন্তু একেবারে নকল থানা চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। তার মধ্যে থাকলো এইরকম একটা নকল থানা, সেটা কেউ নজরে পড়লো না, নজর এড়িয়ে গেলই বা কিভাবে, সেই প্রশ্নে উঠছে। দেখুন, নজরে পড়লো না নাকি পুলিশ জেগে ঘুমোচ্ছিল, বড় হয়ে এই প্রশ্নটা উঠে আসছে। তার কারণ জুলাই মাসের 1 তারিখ থেকে এই বাড়ি ভাড়া নিয়ে তিনি কারবারটি চালাচ্ছিলেন বিভাস অধিকারী। 40,000 টাকায় বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। আজকে আমরা কথা বলছি অগস্ট মাসের 11 তারিখে। তাহলে এই 1 মাসের প্রায় 2 মাসের কাছাকাছি, 1.5 মাসের মতন এই যে জালিয়াতির কারবারটা চালিয়ে যাচ্ছেন কার্যত পুলিশের নাকের ডগায়। পুলিশ জানতে পারলো না কি কারণে, এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছিল কি? একইভাবে রাহুলদা এই প্রশ্ন উঠবে যে বেঙ্গল পুলিশ কি কারণে সেখানে যেত? না, একটা কথা বুঝি না, তুমি যে বললে না প্রাক্তন তৃণমূল নেতা, ভুল বলেছি না? ভুল বলনি, কিন্তু কথা হচ্ছে এটাও তো ভুল নয় যে শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল নেতা ছিলেন, এবং তিনি যদি বিজেপি গিয়ে পাপ করেন, বিজেপি তার দায়কে তৃণমূল কংগ্রেস নেবে নাকি? এটা ভারী অদ্ভুত কথা। এবং উনি গিয়ে পাপ করছেন, কি করছেন, ঠিক কাজ করছেন কিনা, তার দায়বদ্ধতা তৃণমূল কংগ্রেসের নয়। কে প্রাক্তন ছিল, কে প্রাক্তন ছিল না ছেড়ে দাও। যদি কে অন্যায় করে থাকে অন্যায়, সেটা
এবং পুলিশের কোথাও গাফিলতি ছিল কিনা নিশ্চয়ই দেখা হবে। তৃণমূলে থাকাকালীন, তৃণমূল বহিষ্কার করার আগে যখন তিনি বর্তমান তৃণমূল নেতা ছিলেন তখনও তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ ছিল না? পর অভিযোগ সামনে এসেছে। এই বিভাষের কোনো সম্পর্ক নেই এখন। আপনি এখন দাবি করছেন? এখন একদম নেই। এবং আমি বলি বহিষ্কারের আগের কথাগুলো চিন্তা করুন। 10টা অপরাধের মতো তার যদি কোনো অপরাধ থেকে থাকে তাহলে সে অপরাধ করেছে একসময়, পুলিশ তার ব্যবস্থা নেবে। দ্বিতীয় বলি, আজকে তুমি যে বারবার তৃণমূলের দিকে আঙুল তুলছো, আজকে বলি সুমিত রঞ্জন কামদা যে বিজেপির উদয়নারায়ণপুর বিধানসভার গতবারের প্রার্থী ছিল, তাকে হাওড়া থেকে অ্যারেস্ট করা হলো কেন? চাকরির বিনিময়ে একের পর এক লক্ষ লক্ষ টাকা চেয়ে নিয়েছে। সে উদয়নারায়ণপুরে বিজেপির প্রার্থী ছিল সুমিত রঞ্জন কামদা। আজকে কদিন আগে পরশুদিন ইডি অ্যারেস্ট করেছে বিজেপির এমএলএর স্ত্রী এবং তার শালাকে, 97 কোটি টাকার ফ্রড করেছে। সুতরাং এখানে ফ্রড যারা ফ্রডই করে, তৃণমূল কংগ্রেসের সাথে আলাদা করে কোনো সম্পর্ক নেই। যদি অন্যায় করে থাকে তার দায়বদ্ধতা, তার দায় তার নিজে, এবং তার বিরুদ্ধে যথেষ্ট প্রশাসন ঠিক সময় ব্যবস্থা নেবে এবং প্রশাসন ব্যবস্থা নেবে। এর সাথে দলের কি সম্পর্ক? না, প্রশাসন ব্যবস্থা নেবে তো অবশ্যই নেওয়া উচিত। একই প্রশ্ন আমার এখানে বিমল শঙ্কর নন্দর কাছেও থাকবে যে তাহলে নয়ডায় একেবারে এই রকম মাসের পর মাস চালাচ্ছিল কিভাবে, কি করছিল সেখানকার পুলিশ? এখন প্রশ্ন হচ্ছে বিভাস অধিকারী স্বপুত্র গ্রেফতার হওয়ার পরে তাহলে টনক নড়ল পুলিশের। আমি বলছি যদি বিভাস অধিকারী ধরে নিন গতকাল গ্রেফতার করতে যদি না পারতো নয়ডা পুলিশ, তাহলে এখনো পর্যন্ত রমরমিয়ে গ্লো সাইন বোর্ডকে সামনে রেখে একেবারে কার্যত একটা ভয়ের বাতাবরণ তৈরি করে জালিয়াতির কারবার চালিয়ে যেত বিভাস অধিকারী। প্রশ্নটা উঠছে। আমি এইখানে বিমল শঙ্কর নন্দর কাছে আসার আগে স্থানীয়দের বক্তব্য একবার শুনুন। দেখুন, আমরা জানতাম ইন্টারন্যাশনাল মানে বোর্ড লাগানো ছিল, তো ইন্টারপোলের অফিসার বিরাট বড়, তার সঙ্গে পুলিশ থাকতো, তার পার্সোনাল বডিগার্ড থাকতো, তাদের কোমরে রিভলভার লাগানো, বড় বড় মেশিন লাগানো থাকতো, তারা রেগুলারই আসতো, ওপরে ব্লু লাইট জ্বলছে, তার সঙ্গে বেঙ্গল পুলিশের গাড়িও আসতো। এই সমস্ত করে এখানে অফিস টফিস করেছি। আমি একদিন সিকিউরিটির সঙ্গে ওখানে কথা বলেছিলাম, বললো উনি মুর্শিদাবাদ নদী কোথায় বাড়ি, যাই হোক বীরভূম না কোথায়, বললো তারা কালকেও দেখেছি তারা খাবার আনতে যাচ্ছে, সিকিউরিটি গার্ডগুলো সর্দারজি পাঞ্জাবি ছিল সব। ঠিক যেমনভাবে জুলাই মাস থেকে ঘর ভাড়া নিয়ে এই জালিয়াতির কারবার বিভাস অধিকারী চালাচ্ছিল, নয়ডাতে জুন মাস থেকে ঘর ভাড়া নিয়ে চালিয়ে যাচ্ছিল। একই প্রশ্ন বিমলদার কাছে এখানেও থাকবে যে তাহলে পুলিশ সেখানেও কি জেগে ঘুমোচ্ছিল, দিনের পর দিন চলছিল কিভাবে? না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তো গ্রামের লোক, আমি গাছ ভালো চিনি, তো আমার গ্রামের দিকে আমরা একটা কথা বলি যে কাঁটা বাঁশের ঝাড়ে তো আর এমনি ভালো বাঁশ হয় না, যেমন ঝাড় তার বাঁশ তেমনি হবে। যে ঝাড়ে বাঁশ তৈরি হয়েছে সে তো তাই করবে, এবং সেই ঝাড়ের বাঁশ একেবারে গোটা পশ্চিমবাংলা মানুষদের যা কাণ্ড করছে কাঁটা বাঁশ দিয়ে, যা হবার তাই হচ্ছে। আমি কথা বলি এই লোকটি এক সময়ে নাকি মানিক ভট্টাচার্যের, আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি পার্থ চ্যাটার্জি, তার নাকি অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, এ নাকি কুন্তলের হয়ে কাজ করতো, মিডলম্যান ছিল। ফলে এন্টায়ার সিস্টেমটার মধ্যে এই দলকে ঢুকিয়ে যা খুশি তাই করেছে। যখন ধরা পড়েছে তখন পার্থর ক্ষেত্রেও একই কথা বলা হয়েছিল, দল তার নাকি দায়িত্ব নেবে না। একজন মন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা ধরা পড়লে দল তার দায়িত্ব নেয় না। ফলে আবার যে কথা বলেছিলাম একই কথায় ফিরে যাচ্ছি, যেমনি ঝাড় তার বাঁশ তেমনি হবে, যেখানে যাবে ও ওরকমই ফুটে বেরোবে। আমার কথা হচ্ছে এরা কিন্তু প্রথম থেকেই এই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ফলে যা হওয়ার তাই ঘটেছে। গোটা পশ্চিম বাংলার পরতে পরতে দুর্নীতি ঢুকিয়েছে, দুর্নীতিকে এরা লেজিটিমাইজ করেছে এবং দুর্নীতিগ্রস্ত লোকেদের সামনে এগিয়ে দিয়েছে। ফলে এই লোকগুলো একেবারে বেপরোয়া হয়ে গেছে। একেবারে আমি বলছি দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতি করছেন, আমি বলছি সেই দুর্নীতি ধরার এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের। আমি সলিল ভট্টাচার্যের কাছে যাব। আমি আবার বলছি যে 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে দুটো থানা, সলিলদা পুলিশ কিছুই দেখতে পেল না। 2 মাস ধরে এইরকম ভাবে জালিয়াতির কারবার বিভাস অধিকারী চালালেন কিভাবে, চালানোর সাহসটা পেলেন কিভাবে? দেখো শুভ্রজিৎ, যেটা আগে যেটা আমাদের যেটা মানে যে প্রচলন ছিল যে বাংলা যেটা আজকে ভাবে সারা দেশ আগামীকাল ভাবে, এখন দেখা যাচ্ছে যে বাংলা সবার পেছনে। আজকে ওখানে নকল থানা নয়ডাতে হলো, উত্তরপ্রদেশ পুলিশ ধরলো, এরপরে সবকিছু জানা যাচ্ছে যে এখানে এই কলকাতায় শহরের মধ্যে, রাজধানীর মধ্যে থানা, নকল থানা চালিয়ে দিনের পর দিন চালিয়ে গেছিল এই শাসক দলের এই নেতা।
শাসক দলের নেতা বলেই এটা সম্ভব। সুব্রত প্রাক্তন নেতা, তার এগেইনস্টে কি পেনাল অ্যাকশন? দিল্লি পুলিশ কি করছিল সলিল দা? তারপরেও কিছু দিল্লির কোণে যাতে না ঘুমোচ্ছিল, বাইরে থেকে আছে, বলতে দিন, এক সেকেন্ড বলতে দিন। তারপরেও কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন এবং কলকাতা পুলিশ প্রশাসন কিন্তু নিশ্চুপ। আর যেখানে নয়ডাতে যে ঘটনাটা ঘটলো, বেটার লেট দেন নেভার, এটা তো সবার আগে তো ওই উত্তরপ্রদেশ পুলিশ সবার সামনে নিয়ে এলো। এবং এর পাস্ট ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট রয়েছে। এই নিয়োগ দুর্নীতিতে এর নাম ট্রান্সফার করেছিল সিবিআই এর তদন্তে। খালি তাই না, দিনের পর দিন ওখানে ফেক থানা চালাচ্ছিল। এবার তো আমার মনে হচ্ছে যে এরপরে শহরের মধ্যে রাজধানীর বুকে যখন এটা করেছে, এরাই হচ্ছে শাসক দলের অহংকার। কারণ রুল অফ ল যেখানে এস্টাবলিশ হয় না, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে শাসক দলের 7 খুন মাপ। শাসক দল চুরি করে থানা চুরি করবে, শাসক দল দরকার হলে নবান্ন চুরি করবে, নকল নবান্ন চালাবে এরপরে। আমি বলছি যদি নকল দূতাবাস হতে পারে, নকল থানা হতে পারে, এই কল্পনার ডানাকে আরো দূরে যদি কেউ মেলতে চান তাহলে সেটা তার ব্যাপার। কিন্তু আমি এইখানে কলতান দাশগুপ্তর কাছে আসার আগে আমি আবার বলছি, স্থানীয়দের বক্তব্য সামনে যদি রাখেন এবং তাদের যদি বিশ্বাস, যদি সেটা সত্যি হয়, তাহলে মারাত্মক। বেঙ্গল পুলিশও নাকি এই বাড়িতে যাতায়াত করতো। কি বলছেন স্থানীয়রা? আরেকজন স্থানীয় বাসিন্দার বক্তব্য দেখুন। আজকে সকালবেলায় ভোট সব খোলা হয়ে গেছে একদম। এই চলছিল প্রায় এক মাস হবে। আমরা ভাবছি এরকম ব্যাপার, এখানে রাস্তাঘাট খালি হয়ে তো এখানে 4-5টা গাড়ি লাগানো থাকতো, ম্যান পাওয়ার তো প্রচুর, সবার হাতে একদম মেশিন লাগানো। হ্যাঁ, আমরা ভাবতাম আমরা তো ইন্টারপোলের ব্যবসা। থানা এই তো আমাদের নন্দী হাউস, বেলেঘাটা থানা, হ্যাঁ এই সামনেই সিআইটি রোডে। পুলিশ মাঝে মধ্যে রাউন্ড খেত, তবে সেমনি ভাবে না, ওরা যে রাউন্ড আপ সে না। আমি শুধু কলতানের কাছে যাওয়ার আগে আমি বলছি, জাল এবং নকল এই রাজ্যে নতুন কিছু নয়। যেমন ধরুন এই সঞ্জয় রায়, যে সঞ্জয় রায়কে একমাত্র দোষী হিসাবে প্রথমে কলকাতা পুলিশ, তারপর সিবিআই গ্রেফতার করেছে এবং এই মুহূর্তে আমৃত্যু কারাদণ্ডের সাজা রয়েছে। সিভিক হওয়া সত্ত্বেও পুলিশ স্টিকার লাগানো গাড়ি নিয়ে এসে একেবারে কলার তুলে সে রীতিমতন দাপট দেখাতো। আচ্ছা, দেবাঞ্জন দেবের কথা অনেকের মনে থাকবে, জাল ভ্যাকসিন মামলায় ভুয়ো আমলা হিসাবে যাকে পুলিশ গ্রেফতার করেছিল। অর্থাৎ জালের তালিকাটা কিন্তু নতুন নয়, ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কলতান, জাল ডক্টরেট ডিগ্রি দিয়ে এটা শুরু হয়েছিল পশ্চিমবাংলায়। এই যে জালি করতে হবে কিছু নিজেকে একটু ওপরে দেখানোর জন্যে, লুটের জন্যে, এটা শুরু হয়েছিল জাল ডক্টরেট ডিগ্রি দিয়ে। সেটা হতে 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 আজকে এইখানটায় চলে যায়। আপনি তো তৃণমূল করেন, বিজেপির ডিগ্রি নিয়ে আপনি কেন মাথা ঘামান? চিন্তা করবেন না, আরে সবার কাছে আসবো। জাল ডিগ্রি হতে হতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এই ভদ্রলোক, এই যে যিনি গ্রেপ্তার ইত্যাদি হয়েছেন ভদ্রলোকই বলছি, এর অতীতের যে অপরাধ ছিল সেইটা যখন করেছিলেন তখন উনি তৃণমূলই ছিলেন। আজকে তৃণমূল দায় নেবে না বলছে, কিন্তু নিতে তো হবে, কারণ যখন অপরাধ করেছিলেন তখন তো তৃণমূল ছিলেন। তখন যদি এই যে আজকের কাগজে মানিক ভট্টাচার্য ইত্যাদি ইত্যাদি, বিজেপির এক প্রাক্তন নেতা যিনি দিল্লি থেকে মাঝে মধ্যে আসতেন, এখন আর আসেন না, তার সাথেও ছবি যোগাযোগ ইত্যাদি দিয়ে যা একটা গোটা নেক্সাস তৈরি হয়েছিল, সেইটা যদি দুর্নীতির বিরুদ্ধে সিবিআই এর তদন্ত যা হয়েছিল সেইটা যদি সঠিক জায়গায় গিয়ে পৌঁছাতো, তাতে যদি তিনি অভিযুক্ত হিসেবে তার যা শাস্তি ইত্যাদি সেগুলো যদি হতো, তাহলে আজকে আবার নতুন করে একটা ব্যবসা শেষ হয়ে গেছে বলে নতুন আরেকটা ব্যবসা ফেঁদে ফেলার জায়গায় এই বিভাস অধিকারীরা পৌঁছাতে পারতেন না। এইটাই আমাদের দুর্ভাগ্য যে একে এই রাজ্যে এখানে কুমির রয়েছে বলে ওখানে যে অন্য একজনের কাছে, বাঘের কাছে আমরা বিচার চাইতে যাই, সেখানে জলে কুমির ডাঙায় বাঘের বিপদে আমরা পড়ি। এবং বিভাস অধিকারীরা মাথার ওপর না জানি কার না কার ছাতা নিয়ে এই জাল ডিগ্রি থেকে শুরু করে আসল টাকায় যাবতীয় জাল কারবারের রহস্য ভেদেই যাবে, আর ইডি আর সিবিআই উল্টো দিকে মুখ করে ঘুমাতে থাকবে। আমার প্রশ্ন হচ্ছে যে একেবারে এই রাজ্যের পুলিশ বা এই কলকাতা পুলিশ, আচ্ছা স্মার্ট কলকাতা পুলিশ, এই পুলিশ কি কাজ করবে সেটা ইউপি পুলিশ কি করবে তার ভিত্তিতে? মানে ইউপি পুলিশ যদি একেবারে বোগাস হয়, কার্যত দায়িত্ব জ্ঞানহীন এবং কোনো কর্তব্য পালন করতে পারে না, এইরকম যদি হয়, বলছি তার সঙ্গে তুলনায় কি আমাদের রাজ্যের পুলিশ, আমাদের কলকাতা পুলিশ থাকবে?
রাহুল চক্রবর্তী প্রশ্ন করছেন তাহলে দিল্লির পুলিশ, নয়ডার পুলিশ কি করছিল? আরে আমাদের কলকাতা পুলিশ করছিলটা কি? না না, প্রথম কথা হচ্ছে কোথাও দাঁড়িয়ে আমি বারবার বলছি, প্রথমেই দলের সাথে যোগ সাজসটা বন্ধ করো। দলের সাথে কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই। প্রথম কথা হচ্ছে আজকে আজকে দাঁড়িয়ে পরপর এখানে খগেন মুর্মুর কথা বলি, করতাল নেবে? আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, আমরা কেউ একবারও বলিনি যে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ রয়েছে বা যোগ রয়েছে বলে কোনো অভিযোগ সামনে এসেছে। একবারও আমরা বলিনি যে তৃণমূলের নির্দেশে কোনো উপর তলার নেতার নির্দেশে এটা করেছে, আমরা কেউ একবারও বলিনি। ঝোলটা রাহুল দা নিজের দিকে টানছেন কেন? বিভাস অধিকারী হচ্ছে ইন্টারন্যাশনাল তৃণমূল কংগ্রেসের সদস্য, আমরা জেনে নিয়েছি। আর হচ্ছে কি, এই সামনে এই যে বোর্ডটা যেটা দেখালে, আর একটা ওয়ার্ড মনে আমরা মিস করে গেছি পড়তে, ট্রান্সন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন, মানে গোটা ভারতবর্ষ ছেড়ে দিন, ভারতবর্ষের বাইরেও নাকি ইনভেস্টিগেট করে। তাহলে এইরকম আর একজন বাসিন্দা বলছে ইন্টারপোলের ব্যবসা, হাসছিলাম আমরা, এই ইন্টারপোলের ব্যবসাই তো হচ্ছে এখানে। তার কারণ 1 কিলোমিটারের ভেতরে একজন পুলিশের থানা রয়েছে, 700 মিটারে একটা থানা রয়েছে। কেউ দেখতে পেলেন না যে ইন্টারপোলের ব্যবসা হচ্ছে ওখানে, কিন্তু কোথাও ফাঁকা জমি, কোথাও ফাঁকা বাড়ি। আচ্ছা, একটু সাপ্লিমেন্ট করি, পুলিশ নিয়মিত এই এলাকায় রাউন্ডও দেয়, প্লিজ বলতে দিন আশুতোষ। দাদা একটু শুনুন, এবারে শুনুন, এটাতে গেল তৃণমূল। এই যে বিজেপি চুপ করে লুকিয়ে রয়েছে, সিবিআই চার্জশিটে শুভেন্দু অধিকারীর ভাইয়ের নাম, একাধিক নেতাদের নাম। সিবিআই তদন্ত করবে কি করে? এখানে তদন্ত করবে কি করে? ঘুম পাড়িয়ে রেখেছেন তো। আর এই অভয়া থেকে শুরু করে সারদা নর্দার চোর, শুভ্র ভুলে গেলে চলবে না, চাকরি চুরি 26,000 সব বলতে হবে একের পর এক। তার কারণ গোটা সিস্টেমটাকে পচিয়ে দিয়েছে, সিস্টেমটাকে পচিয়ে দিয়েছে, একদম পচে গেছে, পচে বলে এখন বিষয়টা হচ্ছে বিভাস অধিকারী না হয় গ্রেফতার হয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বিভাস অধিকারীর পেছনেও কি তাহলে অন্য কোনো বড় মাথা রয়েছেন, বা কারণ নির্দেশে বিশেষ কোনো আতাতে কি এই ব্যবসা দিনের পর দিন চালাতেন? সেই অবধি তদন্ত পুলিশের যাবে তো? প্রশ্ন আমাদের থাকলো। আপনারা জানেন যে গতকালই নয়ডা পুলিশ গ্রেফতার করেছিল বিভাস অধিকারীকে, তাকে আদালতে পেশ করা হয়েছে এবং কি হলো কোর্টে আরো বিস্তারিতভাবে জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পার্থ, দেখো, সেন্ট্রাল নয়ডা পুলিশ কমিশনারের তরফ থেকে কিন্তু এই যে রেডটি হয় এবং সেখান থেকে গৌতম বুদ্ধ নগর থেকে গ্রেফতার করা হয় বিভাস অধিকারী সহ 6 জনকে, এবং তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য পুলিশ সংগ্রহ করে আজকে আদালতে পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে জেল কাস্টাডির জন্য আবেদন জানানো হয়। এবং সেই মতো পুলিশ জানিয়েছে যে এই যে তদন্ত, সেই তদন্ত তারা এগিয়ে আরও নিয়ে যাবে এবং পরবর্তীতে কোন পথে যায় সেইটা তারা দেখবেন। এবং ইতিমধ্যেই আদালতে যে পেশ করার পর নয়ডার গৌতম বুদ্ধনগর পুলিশ স্টেশনের তরফ থেকে কিন্তু তাকে 14 দিনের জন্য নিজেদের জেল হেফাজতের জন্য আবেদন জানানো, এবং সেই মতোই বিভাস অধিকারী সহ 6 জনকে 14 দিনের জেল কাস্টাডির নির্দেশ দিয়েছে আদালত। পার্থ তোমায় ধন্যবাদ। আমি এইখানে দ্রুত একবার সলিলদার কাছে আসতে চাইবো। সলিলদা, আমি বলছি পুলিশ একেবারে যেভাবে তদন্ত করছে সেটা নয়ডার পুলিশ হতে পারে এবং তারপরে এখানে তো তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, আমি বলছি এইটা শুধুমাত্র একজন বিভাস অধিকারীর পক্ষে কি এইভাবে এই ম্যাগনিটিউডে জালিয়াতিটা করে যাওয়া সম্ভব, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? না, এর পেছনে একটা চেন আছে। দেখো, এটা খালি ওই বিভাস অধিকারীর পক্ষে সম্ভব আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ একা বিভাস অধিকারীর পক্ষে এটা সম্ভব নয়। সুতরাং পুলিশকে কিন্তু, কলকাতা পুলিশকে সুমোটো কেস আবার স্টার্ট করতে হবে, ওকে পুলিশ কাস্টডিতে নিতে হবে, অপরাধের পুনর্নির্মাণ করাতে হবে এক এক করে। না, তার মানে আপনি এটা বলতে চাইছেন যে তাহলে নয়ডায় তাকে গ্রেফতার করা হয়েছে, তার জেল হেফাজতের নির্দেশ হয়েছে এবং তারপর তাহলে কলকাতা পুলিশেরও প্রয়োজন তাকে রিমান্ডে নিয়ে আসা, তার কারণ বেঙ্গল পুলিশ, রাজ্য পুলিশের আধিকারিকরা গাড়ি আসতে দেখেছেন, পুলিশ কর্মীরা আসতেন, এটা স্থানীয় বাসিন্দারা বলছেন। তার মানে পুলিশের সঙ্গে কোনো কনাইভেন্স ছিল কিনা এই বিভাস অধিকারীর, সেটারও সমান গুরুত্ব দিয়ে কলকাতা পুলিশের তদন্ত করা উচিত বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, খালি পুলিশের সঙ্গে কনাইভেন্স কেন, কোনো বড় নেতা বা মন্ত্রীর সঙ্গেও কনাইভেন্স থাকতে পারে, দ্যাট ক্যানট বি রুলড আউট, সেটাও রুল আউট করা যাবে না। ওকে শোন অ্যারেস্ট করে এখানে নিয়ে আসতে হবে, ওখান থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে এখানে আনতে হবে, আগে ওদের পুলিশ কাস্টডি শেষ হবে, তারপরে এখানে অপরাধের পুনর্নির্মাণ তৈরি হবে এবং কে এর সঙ্গে জড়িত প্রত্যেকের কালপেবিলিটি ফিক্স আপ করা দরকার।
যাতে করে ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা আর না ঘটে। এত বড় ফোর্জারি, এত বড় ফোর্জ, এত বড় ক্রাইম, যেটা সারা রাজ্যকে মেলাইন করেছে, সারা দেশকে মেলাইন করেছে। আজকে কি এরা কি তুমি ভাবছো এরা দে শুড বি স্কট ফ্রি? আচ্ছা বেশ, সলিলদা বলছেন যে কি কি করতে হবে, এবার সেটা কি কি করা হবে এই দিকে আমাদের নজর থাকবে। দ্রুত বিমল শঙ্কর নন্দ, এক সেকেন্ড রাহুল দা বলতে দিন। বিমল দা, বিমল শঙ্কর নন্দ, লোকে তোমাদের চোর বলে, আমি একটা কথা, তোমাদের চোর বলে, আমি একটা কথা বলি, কত টাকা দিয়েছিল আমাকে জিজ্ঞেস করলে নয়দা পুলিশ কি করতে, নয়দা পুলিশ গ্রেফতার করেছে, গ্রেফতার করার পরে এখানে সব দরভঙ্গ হয়েছে। আস্তে আস্তে দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যদি এই অভিযোগ ঠিক হয়ে থাকে যে পুলিশের গাড়ি করে পুলিশ যেত, তাহলে সেই লোকটিকে পশ্চিমবাংলায় নিয়ে এলে তাকে ছেড়ে দেওয়া হবে, আজকেই বলে দিচ্ছি। তাই তাকে পশ্চিমবাংলা আনা যাবে না, ওকে ওখানে রাখতে হবে, ওখানে রেখে ভিত্তিক কথাবার্তা আমার আপনার সঙ্গে শুনুন। আপনারা বলতে পারবেন না চিনু হোসেন নাম শুনেছেন? তৃণমূলের সরকার, বিজেপি সরকার চলছে। আমি একেবারে সরাসরি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কানেকশন খুঁজে পাচ্ছেন বিমল শঙ্কর নন্দ, কিন্তু আমি অতটা বলবো না। কিন্তু যদি কোনো কানেকশন থেকে থাকে সেইটা তদন্তের আওতায় আসবে কিনা এবং সত্যটা দিনের আলোর মতন প্রকাশ করতে পারবে কিনা পুলিশ। কলতান, গোটা চেঁচামেচির মধ্যে আমি কোনো কথা শুনছি না। আমি বলছি যে একেবারে বিমল শঙ্কর নন্দ যেটা তৃণমূলের কানেকশন জুড়ে দিচ্ছেন, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু সত্যিটাকে পুলিশ সামনে আনবে কিনা, সত্যিটাকে পুলিশ সামনে আনবে কিনা, পশ্চিমবাংলার পুলিশের পক্ষে এই সত্য সামনে আনা মুশকিল। কারণ পশ্চিমবাংলায় ওর নামে অতীতের যা দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো সামনে চলে এলে অবশ্যই কোনো বড় মাথাদের নাম চলে আসবে। এবার এই যে বড় মাথাদের নাম চলে আসছিল অতীতের নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, তখন যে সিবিআই ইত্যাদি তারা মামলা করলো, তখনও কোনো বড় নাম চলে আসার সম্ভাবনা ছিল, যে সম্ভাবনা আজকে প্রায় মৃতপ্রায় বলে মনে হচ্ছে। ফলে কার কাছে যাব যাতে ন্যায় বিচারটা হয়, এই প্রশ্নটাই আমরা করতে চাইছি। সিবিআই তাদের যে করার কথা ছিল তারা সেই কাজটা করতে পারলো না কেন? রাজীব কুমারের বাড়িতে 2019-এর 3রা ফেব্রুয়ারি সিবিআই গেল, তারপর ঘুমিয়ে পড়েছে। আর তৃণমূলের নেতারা বিজেপিকে মিস কল দিয়ে বেঁচে যাচ্ছেন। এই বিপদের মধ্যে তো আজকে পশ্চিমবাংলার মানুষ এসে পড়েছে। কেন সিবিআই একসঙ্গে লড়াই করছে? আমি সবাইকে থামালাম, ওয়ান লাইনার আশুতোষ, আমি সবাইকে থামালাম, লেনদেন ভালো কেরম হচ্ছে, ভালো লেনদেন হচ্ছে, এক এক করে বিচার হচ্ছে না লেনদেন হচ্ছে। আরে বিচার হচ্ছে না লেনদেন হচ্ছে, এখানে লেনদেন, শুধু লেনদেন আর চলছে, শুধু বিচার নেই, লেনদেন আছে পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষ জুড়ে এটাই চলছে, যেটা সব থেকে দুর্ভাগ্যজনক। দেখো, অত কথায় যেতে হবে না, বেঙ্গল পুলিশের গাড়ি আসতো, কারা আসতো? কেন আমরা এই পশ্চিমবঙ্গে দেখেছি ভুয়ো সিবিআই ইনকাম ট্যাক্সের লোক অরিজিনাল পুলিশকে নিয়ে গেছে চিনার পার্কে, এটা আমরা দেখেছি। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে সিবিআই পুলিশকে মারামারি করতে দেখেছি। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে পুলিশ একাধিক মিথ্যা মামলা দিচ্ছে, কাদের ওপরে? যারা বিরোধী নেতা, তাদের ওপরে মামলা চাপাচ্ছে। আমরা পুলিশকে দেখেছি ভালো কাজ করতে, এই পুলিশকে দেখেছি 1 কিলোমিটার দূরে ইন্টারপোলের ব্যবসা করছে, তাকে অ্যারেস্ট না করতে। আচ্ছা, পুলিশের কাছে কোনো খবর থাকে না, এটা কোনোদিনও মানা যায় না। আজকে পুলিশ যদি ইনভেস্টিগেট করতে আগে অনেক আগে ধরা পড়ে যেত, ইউপি পুলিশকে আসতে হতো না। রাহুল দা, দেখুন, আমি শুধু এইখানে পুলিশের গাড়ি আসতো, আমি শুধু একটা কথা দর্শকদের মনে করিয়ে দেব, সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স। এই রাজ্যে এইরকম শোনা গেছে নাকি অ্যাম্বুলেন্সে এই রাজ্য তার সাক্ষী যে রোগী নিয়ে যাওয়া নয়, এই অ্যাম্বুলেন্সকে অন্য কাজে পর্যন্ত ব্যবহার করা হতো, দুর্নীতির সঙ্গে যা সরাসরি যোগের অভিযোগ সামনে এসেছে। এখন পুলিশের গাড়ি কি কারণে আসতো আমরা সেটা জানি না, সেটা পুলিশই তদন্ত করে সামনে আনবে। আর এর পাশাপাশি নিঃসন্দেহে আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে যেটা বড় খবর সেটা হচ্ছে রাজ্য মুখ্য সচিব আদৌ জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ কমপ্লাই করলেন, কোনো ব্যবস্থা নিলেন? এইবারে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব, যেখানে কমিশনের সাসপেনশন বা এফআইআর এর নির্দেশ মানা হয়নি। স্পষ্ট যে নির্দেশ এফআইআর এবং সাসপেন্ড করার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন দিয়েছিল মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে, তা মানেনি রাজ্য। ভোটার তালিকায় কারচুপির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে কমিশনকে রাজ্যের তরফে জানানো হয়েছে। 2 কর্মীকে ভোটার তালিকা এবং নির্বাচন সংক্রান্ত কাজ থেকে রাজ্য সরিয়েছে, এইটা মুখ্য সচিব তার পাঠানো চিঠিতে বলেছেন। নির্বাচন কমিশন যেটা উল্লেখ করেছে যে 5 জন ভোটের যাবতীয় কাজ থেকে 5 জন নয় 2 জন কর্মীকে তুলে নেওয়ার কথা মুখ্য সচিব তার পাঠানো চিঠিতে লিখছেন। ময়নার এই আরও সুদীপ্ত দাসকে ভোটের কাজ থেকে তুলে নেওয়া হলো।
বারুইপুর পূর্বে ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে তুলে নেওয়া হলো। কমিশনকে পাঠানো চিঠিতে তার উল্লেখ করেছেন মুখ্য সচিব। আপনারা জানবেন যে দুজন ইআরও এবং দুজন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, এদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার নির্দেশ দিয়েছিল, কোনো সুপারিশ নয়, একেবারে নির্দেশ দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে লেখা চিঠিতে, কিন্তু সেই নির্দেশ স্পষ্ট রাজ্য মানেনি। অভিযুক্ত অফিসারদের ব্যবস্থার বদলে প্রশংসা, কার্যত প্রশস্তি করছেন মুখ্য সচিব তার এই পাঠানো চিঠিতে। তিনি বলছেন এই অফিসাররা ধারাবাহিকভাবে দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, এদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা নেওয়া হয় তাহলে মনোবল ভেঙে যাবে। শুধু এদের নয়, ভোটের কাজের দায়িত্বে থাকা অন্য অফিসারদেরও মনোবল ভেঙে যাবে, এইটা উল্লেখ করা হয়েছে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে। আমি শুরুতেই সলিল ভট্টাচার্যের কাছে এই কারণে যাব, সলিলদা, যে চিঠি নির্বাচন কমিশনের তরফে পাঠানো হয়েছিল সেখানে উল্লেখ করা ছিল, খেয়াল করুন শব্দটা, পোটেনশিয়াল অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট, এই কথাটা উল্লেখ করা ছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে। ব্যবস্থা আমি বলছি সেটা তো মেনে নেওয়া দূরের কথা, উল্টে প্রশস্তি শোনা যাচ্ছে মুখ্য সচিবের গলায়। কোনো পেনাল অ্যাকশনের পথে কিন্তু রাজ্য কার্যত হাঁটলো না। এবারে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে, তাদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য। না, রাজ্য তো পাশে দাঁড়াবেই, রাজ্য পাশে দাঁড়াবে, কারণ যেটা ইলেকশন কমিশন যেটা বার করেছে, এদের এগেনস্টে যখন মিসকন্ডাক্ট, ক্রিমিনাল মিসকন্ডাক্টের চার্জ নিয়ে এসছে এবং তার ফলে সাসপেনশন ফলোড বাই ডিপার্টমেন্টাল প্রসিডিং এবং সাইমালটেনিয়াসলি তাদের এগেনস্টে এফআইআর করে ক্রিমিনাল কেস করতে বলেছে, সেটা যখন নালিফাই করছে স্টেট গভর্নমেন্ট, যখন নালিফাই করছে, তার মানে স্টেট গভর্নমেন্ট তাদের পাশে রয়েছে, তাদের পাশে রয়েছে। না, এখন আমাদের দেখতে হবে যে এই ইনফাইটিং বিটুইন দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইসিআই এটা কতদূর কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেটা আমাদের দেখতে হবে, এবং সংবিধানের ক্ষমতাটা কার হাতে রয়েছে, যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত তার মধ্যে ইন্টারফিয়ার করেনি, কিন্তু স্টেট গভর্নমেন্ট কিন্তু ইটস মানে সম্পূর্ণভাবে ডিফারেন্স একটা, এবং নালিফাই করে দিল, তাদের রেকমেন্ডেশনকে নালিফাইকারী করলো না এবং তাদের প্রশস্তি গাইল অন বিহাফ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। চিফ সেক্রেটারি তার চিঠিতে সেটা পরিষ্কার বক্তব্য জানিয়ে দিলেন। আমরা আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। এই যে 5 জনের কথা নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছিল, তার মধ্যে 2 জন আমলা WBCS অফিসার পদমর্যাদা তারা আধিকারিক, তার মানে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, 2 জনকে তুলে নেওয়ার কথা বলা হয়েছে যে ভোটের কাছ থেকে, কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তাহলে রাজ্য নেয়নি। রুমা, কতজনের বিরুদ্ধে ব্যবস্থা হলো? দেখো, জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিন্তু রাজ্য যে চিঠি পাঠিয়েছে একেবারে অন্যরকম। সাসপেনশন বা এফআইআর পথে হাঁটেনি রাজ্য। অন্যদিকে কিন্তু এই যে চিঠিতে দেখা যাচ্ছে, সেই চিঠিটা কিন্তু কিছুটা প্রতিফলন ঘটছে, যেটা কয়েকদিন আগেই WBCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো হয়েছিল, যে তাদের কিন্তু এই ধরনের শাস্তি মনোবলে আঘাতে কথা বলা হয়েছিল। সেটাও কিন্তু মুখ্য সচিবের চিঠিতে রয়েছে যে শুধুমাত্র এখানে একজন অফিসারের ক্ষেত্রে ব্যক্তিবিশেষের মনোবলে আঘাত নয়, গোটা দল যেখানে কাজ করছে, নির্বাচন প্রক্রিয়া কাজ হচ্ছে, তাদের মনোবলে আঘাত হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু এই প্রতিফলনই দেখা যাচ্ছে এই চিঠিতে। অন্যদিকে দেখা যাচ্ছে যে 3 জনের বিরুদ্ধে বলা হয়েছে যেটা পূর্ণাঙ্গ রিপোর্ট আসুক, এবং একজন মাত্র এইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটর যিনি ক্যাজুয়াল, তাদের নির্বাচনের প্রক্রিয়া থেকে, নির্বাচনের যে কাজ থেকে অব্যাহতি দেওয়া হলো, অর্থাৎ কারোর বিরুদ্ধেই কিন্তু কোনো পদক্ষেপ নিল না রাজ্য। অন্যদিকে নির্বাচন কমিশন কি বলছে? নির্বাচন কমিশনের বক্তব্য যে তাদের কাছে কিন্তু এই ভোটার লিস্টে যে কারচুপি হয়েছে তার কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে, অর্থাৎ দুর্নীতি হয়েছে, সেটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে প্রমাণ রয়েছে। সেই প্রমাণ স্বরূপই কিন্তু তারা এই পরিপ্রেক্ষিতে এই চিঠিটা পাঠিয়েছিলেন। সেক্ষেত্রে যে এই যে রাজ্য যে এই নির্বাচন কমিশনের নির্দেশকে মানল না, সেটা কিন্তু প্রকারান্তরে একদম দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে মনে করছে নির্বাচন কমিশন। এরপর নির্বাচন কমিশন কি করতে পারে? আইনি পরামর্শ নিচ্ছে। অন্যদিকে কি করতে পারে? এখনো পর্যন্ত সবটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে। মুখ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে নাকি আদালতের দ্বারস্থ হতে পারে, এই সব কিছু নির্বাচন কমিশন ঠিক করবে। তবে এটা ঠিক, এই যে এইআরও, ইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল
নির্বাচন কমিশন যে ভোটার লিস্টে তাদের একদম যে নাম তোলা হয়েছে একেবারে জাল নথি দিয়ে, সেটা কিন্তু পুরো প্রমাণ, দুর্নীতির প্রমাণ কিন্তু নির্বাচন কমিশনের কাছে রয়েছে। বেশ রুমা, আমি আপাতত তোমাকে থামাচ্ছি। আমি এইখানে শুধু একটু উল্লেখ করতে চাইবো, চিঠিতে বলা হচ্ছে যে সাচ অ্যান অ্যাকশন, যে অ্যাকশনের কথা নির্বাচন কমিশন বলেছে নিতে মুখ্য সচিবকে, মুখ্য সচিব লিখছেন সাচ অ্যান অ্যাকশন কুড হ্যাভ আ ডিমোরালাইজিং ইম্প্যাক্ট নট অনলি অন দ্য ইন্ডিভিজুয়ালস কনসার্ন, অর্থাৎ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শুধুমাত্র তাদের মনোবল ভেঙে দেবে এমনটা নয়, but also on the broader team of officers engaged in the electoral responsibilities and other administrative function, অর্থাৎ অন্যান্য প্রশাসনিক কাজ এবং নির্বাচনের কাজে যারা যুক্ত থাকবেন তাদের মনোবল ভেঙে দেবে। খেয়াল করুন, রুমা পাল আমাদের প্রতিনিধি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন যে কোনো অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে বলেনি, তাদের কাছে প্রমাণ রয়েছে, ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে, সেজন্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। উল্টে মুখ্য সচিব একেবারে কার্যত, মুখ্য সচিব অর্থাৎ সরকার একেবারে কার্যত দুর্নীতিগ্রস্ত, যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছেন। আমি দর্শকদের স্মরণ করিয়ে দেব, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে গিয়ে দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে কোন এখতিয়ারে কমিশন এটা করে। এই রাজ্য সরকার এই অফিসারদের পাশে ছিল, আছে, থাকবে, কোনো শাস্তির পথে সরকার হাঁটবে না, এটা স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যেদিন তিনি ঝাড়গ্রামে গেছিলেন। কি বলেছিলেন দেখুন। দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি, যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন? এই NRCর নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ FIR করতে হবে না, আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। এটা মাথায় রাখবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। এদের বিরুদ্ধে অভিযোগ ছিল 127 জন ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করেছেন, নিজেদের যে লগইন ক্রেডেনশিয়াল তারা সেটা শেয়ার করেছেন বলে অভিযোগ, এবং সবটা নির্বাচন কমিশন একেবারে ক্রিমিনাল মিসকন্ডাক্ট বলছে বিমলদা। সেখানে রাজ্য সরকার কার্যত প্রশস্তি শোনা যাচ্ছে রাজ্য সরকারের চিঠিতে এদের হয়ে। যে আলোচনাগুলো হয়ে গেল সেগুলোকে রিপিট করছি না, জাস্ট কয়েকটা পয়েন্ট বলছি। প্রথম পয়েন্ট হচ্ছে, এই সরকার কনস্টিটিউশনকেই চ্যালেঞ্জ করেছে, কারণ কনস্টিটিউশনের 324 অনুযায়ী একটি সাংবিধানিক সংস্থা জাতীয় নির্বাচন কমিশন, এবং সেই অনুযায়ী রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950টা পড়ে নিতে বলবো এই সব পণ্ডিত দলের পণ্ডিত নেতাদের, যে সেখানে কিন্তু নির্বাচন কমিশনের হাতে অগাধ ক্ষমতা দেওয়া আছে এই ব্যাপারে। তাকে চ্যালেঞ্জ করলো। 1, 2 এটা প্রমাণ হয়ে গেল এই দলটা ক্ষমতায় থাকলে এরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে দেবে না। এবং থার্ড, এরা বুঝতে পেরে গেছে SIR এখানে হলে এরা ক্ষমতায় থাকতে পারবে না। হয়তো এমনও হতে পারে যে নির্বাচনে দাঁড়ানোর সাহস অর্জন করতে পারবে না, কারণ জানে যে নির্বাচনে হারবে। তারপর এরা কিন্তু পরিষ্কার বুঝে গেছে যে এই রাজ্যে নির্বাচনেরা হতে দেবে না। এই সরকারকে সরালে নির্বাচন হবে না। কংগ্রেসকে ধরেছে, ভেবেছে কংগ্রেস ওদের বাঁচাবে। এই যে প্রক্রিয়াটা শুরু, এটাই প্রথম চ্যালেঞ্জ হয়ে গেছিল যখন প্রথম এদের নির্বাচন কমিশনের অন্তর্ভুক্তিতে জুডিশিয়ারিকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল।
প্রথম দিকে আমি বলছি না এটা বেআইনি, কিন্তু এই প্রসেসটা তো সেদিনই চালু হয়েছিল। আমরা প্রশ্ন করছি না যে জ্ঞানেশ কুমার কে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রকের একসময় প্রাক্তন সচিব ছিলেন, আমরা এই প্রশ্নে যাচ্ছি না। কিন্তু যে পদ্ধতিতে দাঁড়িয়ে আজকে নির্বাচন কমিশন যেভাবে আগুন নিয়ে খেলছেন, আজকে যেভাবে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে চিহ্নিত করে বাদ দেওয়া হচ্ছে, আজকে যেভাবে এই সালের নামে নাগরিকত্ব প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, বকলমে এইবারে দেখার বিষয় যে মুখ্য সচিবের চিঠি পাওয়ার পর জাতীয় নির্বাচন কমিশন কোন পথে হাঁটে।